প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় পুতুল সহ 23 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ। 11 ও 13 আগস্ট সাক্ষ্য গ্রহণ। জুলাই ঘোষণা ও জাতীয় সনদের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ, বন্ধ যানবাহন চলাচল, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আজই দ্বিতীয় পর্যায়ে আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। নির্বাচন দিয়ে জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া উচিত ছিল সরকারের, মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত সংস্কার শেষের তাগিদ। ইসিতে রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব জমার শেষ দিন আজ। বিএনপি, গণ অধিকার পরিষদ ছাড়া এখনো বাকি বেশিরভাগ দল। মার্কিন শুল্ক হার নিয়ে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ। দুপুরে ঘোষণা করা হবে চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি। এবং কিয়েভে রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, হতাহত অর্ধশতাধিক। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈশ্বিক অর্থনীতি ধ্বংসের অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে থাকছে বিস্তারিত। রাজুকের প্লট দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 27 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং 11 ও 13 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন দুদকের আইনজীবীরা। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন অভিযুক্তরা। ইউসুফ ভুইয়ার প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূত 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এই অভিযোগে গেল 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে 10 মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের 6 জুলাই আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও চার্জ গঠনের আদেশ দেন বিচারক। এর মধ্য দিয়ে শুরু হয় বিচার প্রক্রিয়া। 3 মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী 8 তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুত আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করবো দুদকের পক্ষে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ যাবজ্জীবন আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলায় 11 আগস্ট এবং শেখ রেহানা পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলায় 13 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত। রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট 27 জন। এই 27 জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 11 তারিখে 5 নম্বর কোর্টে, বিশেষ জজ আদালত 5-এ এবং 13 তারিখে বিশেষ জজ আদালত 4-এ, এই 3টা মামলা এই 4-এ এবং 3টা মামলা 5 নম্বর কোর্টে 2টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে। এ মামলায় মৃত্যুদণ্ডের বিধান না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাচ্ছেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবীও ছিলেন না। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনের প্রায় 1 বছর পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় ফের রাজপথে নেমেছেন জুলাই যোদ্ধারা। তাদের দাবি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, কি বলছেন জুলাই যোদ্ধারা? সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন।
আজকে সকাল থেকে কিন্তু এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে 3 দফা দাবি যেটি রয়েছে সেটি কিন্তু তারা বারবার বলছেন এবং তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়ন করা এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে দাবিগুলো আছে সেটি মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে তাদের আন্দোলন বা এই অবস্থান কর্মসূচি যদি আমি বলি সেটিও ভুল হবে না, তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং আজকে সকাল থেকেই তারা শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন। যেটি না বললেই নয়, আসলে পুরো প্রায় এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু এই জুলাই সনদ এই ব্যাপারটি নিয়ে কিন্তু এখনো তারা শঙ্কার মধ্যে রয়েছেন এবং আমি তাদের সাথে কথাও বলেছি এবং তারাও বারবার বলছেন যে আসলে পরবর্তী কোনো সরকার এসে তারা যদি আবার কোনো ধরনের তাদের উপরে কোনো রকমের কোনো ফোর্স কাজ করায় বা তারা আসলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা রয়েছেন এমনটা কিন্তু এখানে যারা রয়েছেন জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন এবং এই জন্যই তারা বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব যেন তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় সেটা কিন্তু তারা বলছেন এবং বারবারই বলছেন যে আসলে তাদের যে 3টি দাবি রয়েছে যার মধ্যে অন্যতম দাবি হচ্ছে জুলাই সনদ দেওয়া এবং এর স্থায়ী সংবিধানের অন্তর্ভুক্ত করার যে দাবিটি এবং পাশাপাশি জুলাই শহীদদের এবং আহতদের আসলে স্বীকৃতি দেওয়ার যে ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু তারা বারবার বলছেন যে কেন এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং কেন এখন পর্যন্ত সনদ এই ব্যাপারটি কেন বাস্তবায়ন হচ্ছে না সেটা কিন্তু তারা বারবার জানিয়েছেন এবং তারা যেটি বলছেন আসলে তাদের আজকের যে আন্দোলন তারা আসলে অনেকটা বাধ্য হয়েই তারা আজকে রাজপথে নেমেছেন এবং অনেকটা বাধ্য হয়েই তারা আজকে শাহবাগ মোড়ে তারা অবরোধ করে তারা আজকে এখানে অবরোধ করে তারা এখানে তাদের অবস্থান কর্মসূচি সেটা কিন্তু পালন করছেন। ঠিক 1 বছর আগে চিত্র যদি আমি বলি 1 বছর আগে চিত্র কিন্তু ঠিক এমনই ছিল, তারা এখানে আন্দোলন করছিলেন এবং 1 বছর পরে কিন্তু আজকে আবারও তারা বলছে যে তারা বাধ্য হয়ে আজকে তারা এখানে আছেন এবং তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব তাদের যে 3 দফা দাবি আছে সেটি যেন মেনে নেওয়া হয় এবং পাশাপাশি যেটি না বলেই নয় যে আজকের অবস্থান কর্মসূচি তারা কিন্তু সকাল 9টা থেকে শুরু করেছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও এখানে তৎপর রয়েছেন যেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারাও কিন্তু বলছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে তাদের যে দাবি আছে সেটির জন্য তারা এখানে আছেন এবং তারা কড়া হুঁশিয়ারি দিয়েও যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি দরকার পড়ে তারা শাহবাগে এখানে অবস্থান করবেন এবং তাদের যেন দাবি মেনে নেওয়া হয় সেই জন্য যেন তারা এই প্রত্যাশা নিয়ে তারা এখানে আসলে থাকবেন। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। আজই দ্বিতীয় পর্যায়ের সংস্কার আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সেই সঙ্গে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। শেষ দিনের আলোচনায় সরকারি কর্ম কমিশনের নিয়োগ কমিটি নিয়ে মতামত তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। মাহবুব তামিমের প্রতিবেদন। কাজ শেষ করুন, আপনাদের জন্য 5। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 23তম দিনের আলোচনা শুরু হয়। এদিন সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ বিধান সহ 7টি বিষয়ে আলোচনার কথা রয়েছে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যে সুপারিশ এসেছে তা থেকে সনদের টেক্সট চূড়ান্ত করা হবে। ফলে আমাদের দিক থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। আমরা আশা করি আজকে সন্ধ্যা রাত যখনই হোক আমরা নিঃসন্দেহে এই জায়গায় পৌঁছতে পারবো। আমি মনে করি যে খুব বেশি সময় লাগবে না। আজকের আলোচনা শুরুতে রাজনৈতিক দলগুলো সরকারি কর্ম কমিশনের নিয়োগ কমিটির বিষয়ে সংবিধানে অন্তর্ভুক্তি নিয়ে মত দেন। এই 4টাতেই আমরা ডিসেন্ট দিয়েছিলাম, বলেছিলাম। এখন আমাদের জাতীয়তাবাদী সমমনা জোট এবং এনপিপির পক্ষ থেকে 4টে আমরা ডিসেন্ট দিচ্ছি। গভর্নমেন্ট সার্ভিসের অ্যাপয়েন্টমেন্টটা 100% এনশিওর করতে হবে। সালাউদ্দিন ভাইয়ের সাথে এইখানে 2টা জায়গায় জাস্ট পুরো হাউসকে এই জন্য একটু অবহিত করছে যে ভাইভার নাম্বার 50 করার বিষয়ে এইখান থেকে একটা আমাদের প্রস্তাব আপনারাও রাখতে পারেন কিনা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিইসির আইনে জবাবদিহিতা, তদন্ত কমিটি ইত্যাদি বিষয়ে যুক্ত করা উচিত। এ সময় সংবিধানে নির্বাচন কমিশন ব্যতীত অন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়োগ নিয়ে দ্বিমত জানান। আইনগুলো এমনভাবে সাজান যাতে করে কোনো সময় পরিবর্তনের প্রয়োজন হলে সমাজের চাহিদার ভিত্তিতে সেখানে পরিবর্তন করা যায়, বাট জবাবদিহিতা, পিউনিটিভ মেজার্স,
তদন্ত, এই জিনিসগুলো পিএসসির আইনে নাই এখন। নিয়োগে অনিয়ম দূরীকরণে পিএসসিতে নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর 200 এর পরিবর্তে 50 করারও পরামর্শ দেন তিনি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের বিরতিতে কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। প্রতিষ্ঠানের নিয়োগের যে বাছাই কমিটি, সেটার ব্যাপারে আমরাও সেটার পক্ষে ছিলাম, বা আমাদের দল বাসদ সহ অন্যান্য পার্টিগুলো এগুলো ছিল 5টা দলের বাইরে। আর উচ্চ কক্ষের ব্যাপারে আমাদেরও এই ব্যাপারে সিপিবির সাথে আমরা একমত। বাংলাদেশের যে দরিদ্র দেশ, আমাদের যে আর্থসামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক সংকট, এই সংকটের মুহূর্তে এই উচ্চ কক্ষের মতো একটা উচ্চাভিলাষী যে গঠন করা, সেটা আমরা একমত পোষণ করি না, অপ্রয়োজন মনে করি বাংলাদেশের এই বাস্তবতায়। এখানে একটা গরিবের ঘোড়ারোগের মতো একটা ব্যবস্থা, সেটা হচ্ছে এই উচ্চ কক্ষ গঠনের মধ্য দিয়ে। এবং কিছু লোককে যারা পার্লামেন্টের সদস্য হতে পারবে না, মনোনয়ন পাবে না, তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের একটা উচ্চ কক্ষ সেখানে বানানো হচ্ছে। সেই জন্য আমরা এটার বিরোধিতা করতেছি, এটা অপ্রয়োজনীয়। আমরা বলছি এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না, অ্যাবস্টেইন করলাম, নোট অফ ডিসেন্টটা। এই আলোচনা আমরা প্রত্যাখ্যান করলাম, এই আলোচনার থেকে আমরা বিরত থাকলাম, সেই কথা আমরা বলেছি। আর বাকি 5টা বিষয় সেগুলো আমরা ইতিপূর্বে বলেছি, এবং ভবিষ্যতে যদি আলোচনা হয় সেটা পরে আসবে। ওইটা আলোচনা হয় না এখনো, ওই ইত্যাদি আমরা এখন কথা বলতে বলবেন না, আপনি বলছেন ঠিক আছে। আরেকটি বিষয়, শুধু যে যা বিষয় নিয়ে আলোচনা আজকে হলো কি নয়, আজকে যেহেতু শেষ আলোচনা, এবং এটি মুখ্যমন্ত্রী পৌঁছার কথা সব দলগুলো সত্যিকার অর্থে মুখ্যমন্ত্রী পৌঁছানো যাচ্ছে কিনা, সম্ভব কিনা, অবস্থানটা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি নেতাকর্মীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কর্মসূচির প্রস্তুতি ও নেতাকর্মীদের উদ্দীপনা আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন আপনি যে আজকে নোয়াখালীতে আসলে যে 5 আগস্টকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকে নোয়াখালীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে পালিত হচ্ছে মার্চ ফর জাস্টিস। তো এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতি এবং যে বিএনপির প্রচুর নেতা কর্মী রয়েছে এখানে। আপনারা সেভাবে দেখতে পাচ্ছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক মাহবুব আলমগীর আলো রয়েছে, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া সহ জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা বিন্দু উপস্থিত রয়েছেন। একই সাথে আইনজীবী ফোরামের জাতীয় আইনজীবী ফোরাম বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত রয়েছেন। তো আমি আসলে এখন এই বিষয়ে কথা বলবো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের সাথে আমি কথা বলার চেষ্টা করব। রবিউল হাসান পলাশের সাথে আমি কথা বলার চেষ্টা করবো। আমি তার কাছে জানতে পারবো যে মার্চ ফর জাস্টিস জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজকের আয়োজন কেমন হয়েছে, বা আপনারা এখান থেকে কোন দিকে আপনারা যে মার্চ করবেন? ধন্যবাদ। আপনি জানেন যে বিগত জুলাই গণ অভ্যুত্থানে মার্চ ফর জাস্টিস একটা ইফেক্টিভ প্রোগ্রাম ছিল। যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনটা চলমান তুঙ্গে, তখন আইনজীবীরা রাস্তায় নেমেছিল। তার এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে আজকে আমরা এখানে পালন করছি। আজকে অনুষ্ঠান উদ্বোধন করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আব্দুল কাইয়ুম আহাদের পিতা আলাউদ্দিন ভাই, উনি আছেন আমাদের সাথে। এবং আইনজীবীরা এটা আমরা এখান থেকে শুরু করে আমরা টাউন হলের মোড়ে গিয়ে শেষ করব। আজকে এখানে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আছে, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম আছে এবং জাতীয়তাবাদী আইনজীবী সহকারী ফোরামের নেতৃবৃন্দ আছেন, আইনজীবী সহকারী ফোরামের নেতৃবৃন্দ আছেন। আমরা শহীদদের কাছে দেখেন, এক একজন শহীদের পেস্টুন হাতে আজকে আমরা মার্চ ফর জাস্টিস করছি। আমরা অবশ্যই এই পেস্টুন হাতে আপনি দেখতে পাচ্ছেন, আমরা অবিলম্বে
এই গণহত্যার বিচার দাবি করি আজকের প্রোগ্রাম থেকে অবিলম্বে খুনি হাসিনা সহ যারা ফ্যাসিস্ট আছে তাদের জন্য বিচার ত্বরান্বিত করা হয় এবং বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অবিলম্বে বাংলাদেশে নির্বাচনের তারিখ যেন ঘোষণা করা হয়। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানিয়েছেন যেমনটি জানিয়েছেন যে শহীদদের আজকে যে গণহত্যা হয়েছে গণহত্যার বিচার দাবি করেছেন, একই সামনে এই মত যে তৈরি হচ্ছে সারা বাংলাদেশে এটা থেকে যে উত্তরণ করতে হলে অবিলম্বে নির্বাচনের দাবি করেছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাওলা সুজন। আজ শেষ হচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব দেওয়ার সময়। নিবন্ধিত সব দলের কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয় ব্যয়ের হিসাব চায়নি ইসি জানায় এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল এখনও আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি। কোনো দল আবেদন করলে আয় ব্যয়ের হিসাব জমার সময় বাড়াতে পারে ইসি। রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। পরপর 3 বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল 51টি। নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন আজ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, এই পর্যন্ত কতটি দল হিসাব জমা দিয়েছে, বাকিদের বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। জি, যেমনটি নেন্সি আপনি বলেছেন যে আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন যে বেশ কিছু দল কিন্তু নিবন্ধন হচ্ছে গিয়ে যারা নিবন্ধন প্রাপ্ত দল সেগুলো তারা হচ্ছে গিয়ে আয় ব্যয় হিসাব জমা দিয়েছে ইতিমধ্যে ইসিতে, এবং এই দলগুলোর মধ্যে কিন্তু রয়েছে বিএনপি, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ। এই 3টি দল হচ্ছে গিয়ে আপনার আয় ব্যয় হিসাব জমা দিয়েছে। এছাড়াও আজকে যেহেতু হচ্ছে জুলাইয়ের 31 তারিখ, আজকে কিন্তু শেষ হচ্ছে জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, কিন্তু এই লাস্ট ডেটের হচ্ছে আপনার সময়সীমা বাড়াতে পারে, যেটি হচ্ছে আজকে সরকারি কার্য দিবসের পরে কিন্তু আমরা জানতে পারবো যে এই ডেটটা আসলে কবে নাগাদ কতদিন বাড়তে পারে। কারণ হচ্ছে অনেক রাজনৈতিক দল এখনো তারা কিন্তু তাদের গত বছরে 2024-এর পঞ্জিকা অনুযায়ী যে আয় ব্যয়ের হিসাব, তারা কিন্তু সেই আয় ব্যয়ের হিসাবটি হচ্ছে জমা দেয়নি। তো কারণ যদি উল্লেখ করা হয় তাহলে হচ্ছে কি যেটুকু আমরা আসলে জানতে পেরেছি যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন থেকে শুরু করে যে হচ্ছে আপনার সীমানা নির্ধারণ এবং হচ্ছে কি পুনর্বিন্যাস, এই সকল জটিলতা হচ্ছে গিয়ে রয়েছে, এবং এই সকল জটিলতা থেকে যারা আসলে রাজনৈতিক দলগুলি যাদের এই জটিলতাগুলো নিয়ে তারা হচ্ছে গিয়ে ইতিমধ্যেই 3টি দল আয় ব্যয়ের হিসাব দিয়েছে। এবং এছাড়াও যে জামাত কিছুদিন আগেই হচ্ছে তারা তাদের প্রতীক সহ যে নিবন্ধন ফেরত পেয়েছে। তো এখন পর্যন্ত হচ্ছে গিয়ে জামাত এবং এছাড়াও ছোটখাটো যে দলগুলি রয়েছে তাদের যে আয় ব্যয়ের হিসাব তারা যে জমা দেয়নি, এটি হয়তো ইতিমধ্যে তারা ইসিতে জমা দিতে পারে। তো আজকে সরকারি কার্য দিবসের পরে আসলে আমরা জানতে পারবো যে কতদিন আসলে বাড়তে পারে এই আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার হচ্ছে গিয়ে তারিখ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আগারগাঁও থেকে। শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিউলি রায়। বিএসআরএফ সংলাপে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। আপনাকে ওদের কাছে অনেক ধরনের বাজে প্রশ্নের উত্তর দিতে হয়। আমি মনে করি না আমরা এখানে সচিবালয়ে কেউ অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে, উনি এসে এইখানে তার চিকিৎসা করাতে পারেন, বাট তা আমরা এইখান থেকে চিকিৎসা নিব, এটা আমি পার্সোনালি এটার সাথে আমি বাকি সবগুলো বিষয়ে আমি দেখব, আপনাদেরকে কথা দিলাম প্রত্যেকটা বিষয়ে। আপনাদের 3 বছরের জন্য আমরা ফাইট করেছি, এবং আপনাদের এই যে 5 নম্বর গেট, এটা আমি খুব জরুরি ভিত্তিতে দেখব যাতে এটা হয়। যদি 5 কাটি হয় তাহলে সচিবালয়ের যতগুলো গেট আছে সবগুলো দিয়েই তো আপনার ঢোকা উচিত।
যে আমরা অনেক খেটে আসলে আমার উপকার হয়। তো আমি 2002 সালে অবজারভার ছাড়ি। অবজারভার ছাড়ার পরে আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে জয়েন করি। তো ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে জয়েন করার পরে ওরা আমাকে সচিবালয়ে পিট দিয়েছিল। তো আমার কাজ ছিল 9টা 9:30 আমি ঢুকা আর 5টায় বের হওয়া, এবং পকেট ভর্তি। আমার যে খুব ভালো সোর্স ছিল তা না, পকেট ভর্তি যত চোথা ছিল আমি নিয়ে যেতাম। আর আমি স্পোর্টসে যারা এখানে আছেন, যারা স্পোর্টস থেকে আসছেন, তাদের একটা কিন্তু বড় গুণ আছে, তারা প্রচুর লেখ। দর্শক, বিএসআরএফ সংলাপে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে মামলার প্রথম দিনের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপন করে। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলার রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করেন হাইকোর্ট। আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। মার্কিন শুল্ক হার নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আশা করছে বাংলাদেশ। শুল্ক হার কমাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় দিনের আলোচনা শেষ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় শুরু হয়ে চলে রাত 3টা পর্যন্ত। তবে শেষ দিনে শুল্ক হার কমানোর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তারা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে মঙ্গলবার ও বুধবার আলোচনা করেন তারা। বাংলাদেশি পণ্যে 2 এপ্রিল 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। 3 মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত রাখার পর ডোনাল্ড ট্রাম্প 8 জুলাই জানান বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার হবে 35%, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা আজ। কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করবেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র 6.4%, যা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। তিস্তা নদীতে হঠাৎ সৃষ্টি হওয়া বন্যার পানি বর্তমানে কমে এলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। মঙ্গলবার রাত থেকে পানি বৃদ্ধি পেয়ে বুধবার সকাল থেকে তা কমতে শুরু করে। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমে গেলেও মৌসুমী ফসল, কাঁচা গ্রামীণ সড়ক ও বসতবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিবান্ধা, আদিতমারি ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী এলাকাবাসী জানিয়েছেন এই বছর প্রথমবার বন্যার মুখোমুখি হতে হচ্ছে। জেলা প্রশাসন 5টি উপজেলায় 40 মেট্রিক টন করে চাল বরাদ্দ দিয়েছে, যা দুর্গতদের মধ্যে বিতরণ করা হচ্ছে। হঠাৎ পানি চলে আসায় বাড়িতে অনেক মাল পানির ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, ঘর বাড়ি সবই ভেঙে গেছে। আমরা বেড়াইতে করতেছি না, বাচ্চাদেরকে খুব ক্ষতি হয়ে গেছে। বীজ রোপণ করেছি, বীজগুলো নষ্ট হয়ে গেছে। কিছু ধান রোপণ করা হয়েছে, এই ধানগুলো পলি পড়ার কারণে নষ্ট হয়ে গেছে। চট্টগ্রামে আবারও শুরু হয়েছে টানা বৃষ্টি। রাত থেকে বৃষ্টির দাপটে শহরের বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট পরিণত হয়েছে নদীতে। বিশেষ করে বাকলিয়া, চকবাজার, মোহরা, আগ্রাবাদ, পাহাড়তলি ও কাতালগঞ্জ এলাকায় জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে। অনেক জায়গায় বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা যথাযথ না থাকায় প্রতি বছরই এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে তাদের। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাহাড় ধসের আশঙ্কায় কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রস্তুতিও চলছে। ড্রেন যেগুলো আছে এগুলো ক্লিন নাই, প্রথমত যেগুলো পলিথিন পরে আছে ড্রেনগুলো ক্লিন করলে যেগুলো খাল আছে খালগুলো পরিষ্কার করলে জলবদ্ধন এখান হয়ে যাবে। গতদিন যে পরীক্ষা দিলাম তখন আমাদের হাঁটু পরিমাণ ছিল, আজকে তো একটু কমে গেছে। আবাসিক এলাকার প্রায় নালাগুলোতে দেখবেন আমরা নিজেরাই কিন্তু খুব সচেতনভাবে আমরা পলিথিন, আপনার পলিথিনের ডাস্টগুলো আবর্জনাগুলো করে নিক্ষেপ করছি। এটা কিন্তু এই কারণে আমি মনে করি বেসিক্যালি একজন সুনাগরিক হিসেবে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। পঞ্চগড় নওগাঁর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 27 জন বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে বলে জানা গেছে। বিজিবি জানায় বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সুকানি পিওপির সীমান্ত এলাকা দিয়ে 7 জন পুরুষকে পুশিন করে বিএসএফ। এরপর তারা ভজনপুরে অবস্থান করলে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। আর পঞ্চগড় সদরের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে পুশিন করা 1 জন পুরুষ ও 9 জন নারী সহ 10 জনকে আটক করে নীলফামারী 56 বিজিবির সদস্যরা। আটকের পর তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নওগাঁর ধামিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করার পর বিজিবির টহল দল নারী পুরুষ সহ 10 বাংলাদেশিকে আটক করেছে। দর্শক, চট্টগ্রামে জলাবদ্ধতার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, জলাবদ্ধতা নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ জানাবেন? সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলো, এখন কিন্তু দেখছেন মাথার উপরে রোদ একেবারে জলমলে করছে। তবে চট্টগ্রামের বিভিন্ন অনেক বেশি পানি আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখন পানি দেখা যাচ্ছে না, এখন পানি নেমে গেছে এমনটাই দেখতে পাচ্ছি। তবে চট্টগ্রামের এই যে আগ্রাবাদ এলাকায় আমরা দেখতে পেয়েছি পানি, সেক্ষেত্রে সেখানে জোয়ারের পানিতেও সবসময় এই চট্টগ্রামের আগ্রাবাদ মোড়টি একেবারে। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। জুলাই আন্দোলনের স্মৃতিতে 31 জুলাই এক অবসরণীয় দিন। মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাস্তবায়নে পুলিশি বাধা উপেক্ষা করে ছাত্রদের সঙ্গে রাজপথে নামেন শিক্ষক, আইনজীবী সহ পেশাজীবীরা। স্বৈরাচারকে কটাক্ষ করে প্রিজন ভ্যান আটকে বিশ্ববাসীকে হতবাক করে জুলাইয়ের অগ্নিকন্যা। কোটার দাবি থেকে ছাত্র জনতা হত্যার বিচারে এক হয় পুরো দেশ। এতে আরও ঘনীভূত হয় শেখ হাসিনার পতন। জানাতুল মোহনার প্রতিবেদন। জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট 31শে জুলাই। ছাত্র জনতার হত্যার প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে রাজপথে নামে শিক্ষক, আইনজীবী সহ পেশাজীবীরা। কি অপরাধ করছে তারা? কেন তাদের গ্রেফতার করবে বলেন? কি কারণে? এদিনই হাইকোর্টের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে কণ্ঠরোধ করতে চেয়েছিল স্বৈরাচারের পুলিশ। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। সেখানেই ঢাল হয়ে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভাইকে ছাড়াতে প্রিজন ভ্যানের সামনে বুক পেতে দেয় জুলাইয়ের সেই অগ্নিকন্যা, যার সাহস দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের স্ফুলিঙ্গ।
এক পর্যায়ে পেশাজীবীদের বাধার মুখে শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ, কিন্তু পুলিশের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের প্রমাণ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। দুর্বল হয় পুলিশের একচ্ছত্র ক্ষমতা। পুলিশি বাধা উপেক্ষা করে 18 জুলাইয়ের পর প্রথম বড় জমায়েত হয় মার্চ ফর জাস্টিসে। যুক্ত হয় আন্দোলনের নতুন মাত্রা। কোটার দাবি থেকে মানুষ হত্যার বিচার পেতে এক হয় সারা দেশ। ভিত রচনা হয় শেখ হাসিনার পতনের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।